হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অনলাইন পাঠশালা। আজ আমরা সংবিধানের ঐতিহাসিক পটভূমি নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি পলিটি এবং হিস্ট্রির একটা কমন পার্ট, তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা ব্রিটিশ শাসনের বিভিন্ন আইন সম্পর্কে একটা ধারণা করতে পারবে। 1773 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ সরকার যে সমস্ত গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করেছিল, আমরা ধাপে ধাপে সেগুলি নিয়ে আলোচনা করব। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের অন্যান্য ভিডিওগুলি তোমরা আই বটমে প্লেলিস্টে পেয়ে যাবে। এছাড়া ডেসক্রিপশানে তোমরা চ্যানেলের সমস্ত প্লেলিস্টগুলি পেয়ে যাবে। প্রথম অ্যাক্টটি ছিল রেগুলেটিং অ্যাক্ট 1773। ফিচার্স 1 designated the Governor of Bengal as the Governor General of Bengal and created an executive council of 4 members to assist him. আগে যে গভর্নর অফ বেঙ্গল পোস্টটা ছিল সেটা রেগুলেটিং অ্যাক্ট 1773 বলে সেই পোস্টটা হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং তাকে সাহায্য করার জন্য একটা এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হয় যেখানে 4 জন মেম্বার ছিল। লাস্ট গভর্নর অফ বেঙ্গল অর ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল লর্ড ওয়ারেন হেস্টিংস, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড ফিচার্স, দ্য সুপ্রিম কোর্ট ওয়াজ ফাউন্ডেড অ্যাট ফোর্ট উইলিয়াম ইন ক্যালকাটা, নাও কলকাতা, ইন 1774। 1774 সালের কলকাতার ফোর্ট উইলিয়ামে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। 2 নম্বর, পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784। এই অ্যাক্টে তেমন বিশেষ কোনো ফিচার্স নেই। 3 নম্বর, চ্যাটার অ্যাক্ট অফ 1793। এটাতেও তেমন বিশেষ কোনো ফিচার্স নেই। 4 নম্বর, চ্যাটার অ্যাক্ট অফ 1813। ফিচার, the Christian missionaries were allowed to spread their religion in India। 1813 সালের চ্যাটার অ্যাক্টের বলে খ্রিস্টান ধর্মপ্রচারকরা ভারতে তাদের ধর্মপ্রচারের অনুমতি পায়। নাম্বার 5, চ্যাটার অ্যাক্ট অফ 1833। ফিচার, it made the Governor General of Bengal as the Governor General of India। 1833 সালের চ্যাটার অ্যাক্টের বলে গভর্নর জেনারেল অফ বেঙ্গল পদের নতুন নামকরণ হয় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল অ্যান্ড ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, এটিও পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 6, চ্যাটার অ্যাক্ট অফ 1853। ফিচার্স 1, introduced an open competition system of selection and recruitment of civil servants. The Macaulay Committee, the Committee on the Indian Civil Service, was appointed in 1854. সরকারি চাকরিতে নিযুক্ত করবার জন্য একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার পদ্ধতি তৈরি করা হয় এবং 1854 সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস কন্ডাক্ট করবার জন্য ম্যাকিউলে কমিটিকে নিয়োগ করা হয়। সেকেন্ড ফিচার্স, introduced for the first time local representation in the Indian Central Legislative Council। তাহলে আমরা বলতে পারি 1773 সাল থেকে 1857 সালের সিপাহী বিদ্রোহের আগে পর্যন্ত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে 6টি গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করেছিল সেগুলি কি কি? নাম্বার 1, রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। ঠিক তার 11 বছর পর পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784। ঠিক তার 9 বছর পর চ্যাটার অ্যাক্ট অফ 1793। তার 20 বছর পর চ্যাটার অ্যাক্ট অফ 1813। তার 20 বছর পর চ্যাটার অ্যাক্ট অফ 1833। তার 20 বছর পর চ্যাটার অ্যাক্ট অফ 1853। নাম্বার 7, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1858। ফিচার,
designated the Governor General of India as the Viceroy of India. 1857 সালের সিপাহী বিদ্রোহের পর যখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের শাসনভার ব্রিটিশ সরকারের উপর পড়ে, তখন প্রথম যে অ্যাক্টটি চালু হয় সেটি হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। এই অ্যাক্টের বলে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার নতুন নামকরণ হয় ভাইসরয় অফ ইন্ডিয়া। লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং, এটি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 8 ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট অফ 1861, এই অ্যাক্টে তেমন কোনো গুরুত্বপূর্ণ ফিচার্স নেই। নাম্বার 9 ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট অফ 1892, এই অ্যাক্টেও তেমন কোনো গুরুত্বপূর্ণ ফিচার্স নেই। পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি ক্লিক করে রাখো। নাম্বার 10 ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট অফ 1909 অর মর্লে মিন্টো রিফর্মস। 1909 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের আরেক নাম মর্লে মিন্টো রিফর্মস হয়েছিল, কারণ সেই সময় সেক্রেটারি অফ স্টেটস ফর ইন্ডিয়া ছিলেন লর্ড মর্লে এবং দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া ছিলেন লর্ড মিন্টো। ফিচার 1 introduced a system of communal representation for Muslims by accepting the concept of separate electorate. Under this, the Muslim members were to be elected only by Muslim voters. এই অ্যাক্টের দ্বারা মুসলিমদের জন্য আলাদা নির্বাচন মণ্ডলীর ব্যবস্থা করা হয় এবং মুসলিম ভোটারদের দ্বারাই মুসলিম প্রতিনিধি নির্বাচিত হওয়া শুরু হয়। এই কারণেই লর্ড মিন্টোকে ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট বলা হয়। নাম্বার 11 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1915। নাম্বার 12 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1919 অর মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। 1919 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের আরেক নাম মন্টেগু চেমসফোর্ড রিফর্মস হয়েছিল, কারণ সেই সময় সেক্রেটারি অফ স্টেটস ফর ইন্ডিয়া ছিলেন মিস্টার ES মন্টেগু এবং দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া ছিলেন লর্ড চেমসফোর্ড। ফিচার্স নাম্বার 1 introduced for the first time bicameralism and direct elections in the country. Thus, the Indian Legislative Council was replaced by a bicameral legislative consisting of Upper House, Council of State, 60 members of whom 34 were elected, Lower House, Legislative Assembly, 144 members of whom 104 were elected. দেশে প্রথমবারের জন্য ডাইরেক্ট ইলেকশন এবং বাইক্যামেরালিজম চালু হয়। এর ফলে আপার হাউস এবং লোয়ার হাউস তৈরি হয়। আপার হাউস বা কাউন্সিল অফ স্টেটসে মোট সদস্যপদ ছিল 60 জন, যার মধ্যে 34 জন ছিল ইলেক্টেড, এবং লোয়ার হাউস বা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে 144 জন মেম্বার ছিল, যার মধ্যে 104 জন ছিল ইলেক্টেড। ফিচার্স 2 extended the principle of communal representation by providing separate electorates for Sikhs, Indian Christians, Anglo-Indians and Europeans. 1909 সালের মর্লে মিন্টো রিফর্মে যেমন মুসলিমদের জন্য আলাদা নির্বাচন ব্যবস্থা চালু করা হয়েছিল, ঠিক একই রকমভাবে 1919 সালের মন্টেগু চেমসফোর্ড রিফর্মে শিখ, ইন্ডিয়ান খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান এবং ইউরোপিয়ানদের জন্য আলাদা নির্বাচন ব্যবস্থা চালু করা হয়েছিল। নাম্বার 3 সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন ওয়াজ সেট আপ ইন 1926 ফর রিক্রুটিং সিভিল সার্ভেন্টস। সরকারি কর্মচারী নিয়োগ করার জন্য 1926 সালে সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন চালু করা হয়। নাম্বার 4 ইন্ট্রোডিউসড ডুয়াল গভর্নমেন্ট অর ডায়ারচি, টু ইন্ডিভিজুয়ালস আর জয়েন্ট হেডস অফ স্টেট, অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয়। 1919 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ভারতে কেমন কাজ করছে সেটা জানার জন্য ব্রিটিশ সরকার 1927 সালের নভেম্বর মাসে সাইমন কমিশন নিযুক্ত করেছিল। এই সাইমন কমিশনে 7 জন মেম্বার ছিলেন এবং যার চেয়ারম্যান ছিলেন স্যার জন সাইমন।
সাইমন কমিশন 1928 সালে ভারতে এসেছিল এবং 1930 সালে তাদের রিপোর্ট পেশ করেছিল। নাম্বার 13, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935 ফিচার্স 1 divided the power between the center and provinces in terms of 3 lists। যে ক্ষমতাটা ছিল সেটা রাজ্য এবং কেন্দ্রের মধ্যে 3টে লিস্টের দ্বারা ভাগ করা ছিল। নাম্বার 1 ফেডারেল লিস্ট, নিয়ন্ত্রণ করত কেন্দ্র, যেখানে আইটেম ছিল 59টি। নাম্বার 2 প্রভিন্সিয়াল লিস্ট, নিয়ন্ত্রণ করত রাজ্য, যেখানে আইটেম ছিল 54টি। নাম্বার 3 কনকারেন্ট লিস্ট, যেটা নিয়ন্ত্রণ করত রাজ্য এবং কেন্দ্র, যেখানে আইটেম ছিল 36টি। নাম্বার 2 দ্য সেন্ট্রাল লেজিসলেটিওর ওয়াজ বাইক্যামেরাল, ফেডারেল অ্যাসেম্বলি অ্যান্ড কাউন্সিল অফ স্টেট। নাম্বার 3 in 6 provinces the legislature was bicameral, legislative assembly and legislative council। 6টা রাজ্যের আইনসভা, বিধানসভা এবং বিধান পরিষদ এই 2 কক্ষে বিভক্ত ছিল। ক্রিপস মিশন। In March 1942, Sir Stafford Cripps, a member of the British cabinet, came with a draft declaration on the proposals of the British government। 1942 সালের মার্চ মাসে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস নামে একজন ব্রিটিশ ক্যাবিনেট মিনিস্টার ব্রিটিশ সরকারের প্রস্তাবনা নিয়ে ভারতবর্ষে এসেছিলেন। ক্যাবিনেট মিশন প্ল্যান। ইন মার্চ 1946, ব্রিটিশ প্রাইম মিনিস্টার ক্লিমেন্ট এটলি সেন্ট 3 ক্যাবিনেট মিনিস্টার্স, লর্ড প্যাট্রিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস অ্যান্ড মিস্টার A.V. আলেকজান্ডার। 1946 সালের মার্চ মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি 3 জন ক্যাবিনেট মিনিস্টারকে ভারতে পাঠিয়েছিলেন। এটি ক্যাবিনেট মিশন প্ল্যান নামে পরিচিত। অবজেক্টস টু হেল্প ইন্ডিয়া অ্যাচিভ ইটস ইন্ডিপেন্ডেন্স অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যান্ড টু সেট আপ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ক্যাবিনেট মিশনের প্ল্যান ছিল ভারতকে যত তাড়াতাড়ি সম্ভব স্বাধীনতা দেওয়া এবং সংবিধান সভা তৈরি করা। Rejected the claim for a separate constituent assembly and a separate state for the Muslim। ক্যাবিনেট মিশন মুসলিমদের জন্য আলাদা সংবিধান সভা এবং আলাদা রাজ্যের দাবিটি প্রত্যাখ্যান করেছিল। মাউন্ট ব্যাটেন প্ল্যান। জুন 3, 1947, the plan for transfer of power to the Indians and partition of the country। দেশভাগ এবং ভারতীয়দের হাতে তাদের ক্ষমতার হস্তান্তরের পরিকল্পনা করা হয়েছিল মাউন্ট ব্যাটেন প্ল্যানে। নাম্বার 14 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947 ফিচার 1 ended the British rule in India and declared India as an independent state from August 15, 1947। এই আইনের বলে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং 1947 সালের 15 আগস্ট ভারতকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছিল। তাহলে আমরা দেখলাম 1773 সাল থেকে 1857 সাল পর্যন্ত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে 6টা আইন প্রণয়ন করেছিল এবং 1857 সাল থেকে 1947 সাল পর্যন্ত ভারতের 7 নম্বর থেকে 14 নম্বর পর্যন্ত টোটাল 8টি আইন ব্রিটিশ সরকার ভারতে প্রণয়ন করেছিল। আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।